হরে কৃষ্ণ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिधि नमो आचार्य पदाय निताय कृपपदाय गौरपता दामोदाय नगरपदाय नमो ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिधि नमः। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोत्थान गुरुवे गौरचंद्राय राधिकाय ताय कृष्णाय कृष्ण भक्ताय तत्भक्ताय हरे कृष्ण। কে পড়বেন? সরল মহাপুজো পড়ুন। হরে কৃষ্ণ প্রভুপাদ। বৈদিক শাস্ত্রে বিষয়াসক্ত মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করার যোগ্যতা থাকার ফলে নারদ মুনিকে চিন্তামণি বলে বর্ণনা করা হয়েছে। চিন্তামণির স্পর্শে যেমন লোহা সোনায় পরিণত হয়, তেমন ওই নারদ মুনির সংস্পর্শে আসার ফলে পশুতুল্য বেদও শুদ্ধ বৈষ্ণবে পরিণত হয়ে যায়। পুরাকালে এই ধরনের অসাধ্য সাধন করার ফলে বেদে নারদ মুনির মহিমা কীর্তন করা হয়েছে। বর্তমানকালে শ্রীল প্রভুপাদ হচ্ছেন তেমনি এক অপূর্ব শক্তি সম্পন্ন চিন্তামণি। সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনার অমৃত প্রয়োগ করার ফলে তিনি গভীরভাবে জড় বিষয়ে আসক্ত মানুষদের পর্যন্ত সর্বত্যাগী ভগবত ভক্তে পরিণত করতে পারতেন। এখন মায়ার কবল থেকে উদ্ধার করে তাদের কৃষ্ণ ভক্তে পরিণত করে তিনি তাদের জড় জগৎকে যথাসাধ্য চিন্ময় ভগবত ধামে রূপান্তরিত করার কাজে যুক্ত করতে চেয়েছিলেন। তিনি তার অপ্রাকৃত চিন্ময় উপদেশের দ্বারা পাথর এবং মানুষের শক্তিকে মহিমান্বিত দিব্য ভগবত মন্দিরে রূপান্তরিত করেছিলেন। উচ্চাভিলাষী জড়বাদীরা কখনো কখনো পরমাত্মবাদীদের সমালোচনা করে বলে যে তারা অকর্মণ্য, কিন্তু সেই অপবাদ ছিল প্রভুপাদকে কেউ কখনো দিতে পারত না। পক্ষান্তরে কিছু ঈর্ষাপরায়ণ মানুষ তার সমালোচনা করে বলতো যে তিনি হচ্ছেন সন্ন্যাসী ভেষধারী একজন পুঁজিবাদী। কিন্তু এই ধরনের সমালোচনা ছিল প্রভুপাদকে কখনো বিচলিত করেনি। তিনি কেবল পূর্বতন আচার্যদের বাসনাকে রূপদান করছিলেন। 1965 সালে আমেরিকায় যাওয়ার আগেই তার শ্রীমদ্ ভাগবতে তিনি এই সিদ্ধান্তের কথা লিখেছিলেন। সমস্ত মনি ঋষি এবং ভগবত ভক্তরা নির্দেশ দিয়ে গেছেন যে শিল্পকলা, বিজ্ঞান, দর্শন, রসায়ন এবং জ্ঞানের অন্য সমস্ত শাখাগুলি যেন সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত হয়। শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন জড় জগতের একটি বিশাল অংশকে পারমার্থিক জগতে রূপান্তরিত করতে। জুহুতে পারমার্থিক নগরী প্রতিষ্ঠা করার কালে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে তিনি মায়ার বিরুদ্ধে এক প্রবল আক্রমণের সূচনা করছেন। কয়েক মাসের মধ্যেই কত জটিলতা এবং প্রতিবন্ধক তার পরিকল্পনাগুলিকে বাধা দিচ্ছে এবং ভবিষ্যতে তা আরো বৃদ্ধি পাবে। সংগ্রাম সবে শুরু হচ্ছিল। বোম্বাই থেকে শ্রীল প্রভুপাদ কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে তার বিশ্বব্যাপী প্রচার পরিভ্রমণ শুরু করেন। তিনি সিঙ্গাপুর, সিডনি, মেলবোর্ন, অকল্যান্ড, টোকিও এবং হনুলুলুতে যান। স্বল্পকালের জন্য তিনি পোর্টল্যান্ড এবং এর কেন্ডে যান এবং তারপর প্যারিস ও গ্লাসগোতে যান। তারপর তিনি আমেরিকায় ফিরে গিয়ে ওয়েস্ট ভার্জিনিয়া নববৃন্দাবনে যান এবং এইভাবে 5 মাসেরও অধিককাল প্রবলভাবে পৃথিবী পর্যটন করে। তিনি পাশ্চাত্য জগতের ইস্কনের মুখ্য কেন্দ্র লস যান। লস অ্যাঞ্জেলেস থেকে তিনি মুম্বাই এর ভক্তদের কাছে চিঠি লিখে তাদের আশ্বাস প্রদান করেন যে জহুর জমিটি কেবল কতকগুলি অসুবিধার উৎস নয়, তা হচ্ছে এক বিশেষ স্থান যেখানে এক মহৎ পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই মহৎ উদ্দেশ্য সাধন করার জন্য যে সংগ্রাম তার সার্থক। সম্পত্তি হস্তান্তরের দলিল সই করা হয়েছে কিনা এবং তার বিষয়বস্তু কি তা জানতে আমি অত্যন্ত উৎকণ্ঠিত। যত শীঘ্র সম্ভব তার একটি কপি আমার কাছে পাঠিও, তাহলে আমি গভীরভাবে আশ্বস্ত হব। দলিল স্বাক্ষর হওয়া মাত্র তোমরা বাড়ি তৈরির কাজ শুরু করতে পারো। আমি শীঘ্রই ভারতে
ফিরে যাচ্ছি, অন্তত অক্টোবর মাসের মধ্যে। আমি দেখতে চাই যে বোম্বাই, মায়াপুর এবং বৃন্দাবনের মন্দির তৈরির কাজ যেন ভালোভাবে এগিয়ে চলছে। এই বোম্বাই প্রকল্প হচ্ছে সারা পৃথিবীতে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রকল্প, এবং তা যাতে অতি চমৎকারভাবে নিষ্পন্ন হয়, সেই জন্য আমি তোমার এবং বোম্বাইয়ের অন্যান্য ভক্তদের উপর নির্ভর করে আছি। শিল প্রভুপাদ বারবার বোম্বাইয়ের ভক্তদের নির্দেশ দিয়েছিলেন পারচেজ এগ্রিমেন্ট এর শর্তগুলি হেরফের না করতে। ভক্তরা যেন শ্রীযুক্ত এন কে অরিজিনাল এগ্রিমেন্ট এর শর্ত অনুযায়ী চাপ দেয়। তার উকিল শ্রীযুক্ত ডি এর কাছ থেকে জবাব না পেয়ে শিল প্রভুপাদ বিচলিত হয়েছিলেন। 2 সপ্তাহ আগে তিনি শ্রীযুক্ত এন এবং শ্রীযুক্ত ডি এর কাছ থেকে দেরি হওয়ার কারণ জানতে চেয়ে টেলিগ্রাম করেছিলেন, কিন্তু তাদের কারো কাছ থেকে তিনি কোনো রকম উত্তর পাননি। তারপর তিনি বোম্বাইয়ে তার পরিচিত আরেকজন উকিলের কাছে চিঠি লিখে দেরি হওয়ার কারণ জানতে চেয়েছিলেন, এবং লস অ্যাঞ্জেলেসে থাকাকালে তার কাছ থেকে উত্তর পেয়েছিলেন যে শ্রীযুক্ত ডি আর তার অ্যান্টনি নন। এই দুঃসংবাদটি পাওয়ার কয়েকদিন পর শিল প্রভুপাদ শ্রীযুক্ত ডি এর অফিস থেকে একটি চিঠি পান, যার মাধ্যমে তাকে সেই সংবাদই জানানো হয়েছিল। ইদানিং বোম্বাই থেকে তিনি যে সমস্ত খবরগুলি পেয়েছিলেন, তার মধ্যে এটি ছিল সবচাইতে বড় দুঃসংবাদ। শিল প্রভুপাদ বুঝতে পারলেন কিভাবে প্রথম থেকে শ্রীযুক্ত এন এই দুরভিসন্ধিমূলক চক্রান্তটি করেছেন। সেটি কোন রকম গাফিলতি বা সরাসরি অফিসের অকর্মণ্যতা হেতু দেরি ছিল না। শ্রীযুক্ত ডির সাথে শ্রীযুক্ত এন এর যোগ সাজজ ছিল, তারা ছিল প্রতারক। সুতরাং এখন সেই জমিটির জন্য তাকে লড়াই করতে হবে, এমনকি আদালতে গিয়ে শ্রীযুক্ত এন এর বিরুদ্ধে মামলা করতে হবে। এই লড়াই এড়াবার কোনো উপায় নেই। তবুও প্রভুপাদ অনুভব করেছিলেন আইনের দিক দিয়ে পরিস্থিতি তার অনুকূল। লস অ্যাঞ্জেলেস থেকে যাওয়ার আগে তিনি আর একটি কৌশলের কথা বিবেচনা করেছিলেন। তিনি গিরিরাজকে লিখেছিলেন যে যেন জনসাধারণকে জানাবার উদ্দেশ্যে সংবাদপত্রে একটি বিজ্ঞপ্তি দেয় যে জুহুতে শ্রীযুক্ত এন এর জমিটি কেনবার জন্য ইসকন একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেছে। শিল প্রভুপাদ যদিও পৃথিবীর বহু স্থানে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের কার্যকলাপের পরিচালনা করার জন্য জিবিসি সেক্রেটারি নিয়োগ করেছিলেন, তবুও ভারতের প্রকৃত জিবিসি ছিলেন তিনি নিজে। তাই তিনি যেখানেই ভ্রমণ করেছেন, তিনি সেই প্রকল্পটির প্রতি বিশেষভাবে যত্নবান ছিলেন। তিনি একজন আদর্শ জিবিসি সেক্রেটারির দৃষ্টান্ত প্রদর্শন করেছিলেন। ব্যবহারিক বিষয়গুলো নিয়ে লিপ্ত থাকার সময়েও তিনি সর্বদাই অপ্রকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন, সর্বদাই ভগবানের বাণী প্রচার করেছিলেন এবং শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করেছিলেন। অক্টোবর 6, স্বল্পকালের জন্য শিল প্রভুপাদ যখন বার্কলিতে ছিলেন, তখন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের একটি দল তার সাথে সাক্ষাৎ করতে আসেন, এবং তিনি বার্কলি মন্দিরে তখন শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তবুও তিনি মুম্বাইয়ের পরিস্থিতির চিন্তায় মগ্ন ছিলেন। তিনি তমাল কৃষ্ণ গোস্বামীকে লিখেছিলেন শ্রীযুক্ত এন এবং শ্রীযুক্ত ডি এর চক্রান্তের ফলে বোম্বাইয়ের পরিকল্পনা প্রবলভাবে প্রতিহত হয়েছে। গিরিরাজ খুব ঝামেলায় পড়েছে। এই সমস্ত বৈষয়িক ব্যাপারে সে হচ্ছে একটি শিশু, সুতরাং এক্ষুনি সেখানে গিয়ে তাকে সাহায্য করো। তবে কোর্টের রেজিস্ট্রারের অফিসে টাকাটি দেওয়ার ব্যাপারে খুব সাবধান থেকো, এবং তা কখনোই শ্রীযুক্ত এন অথবা তার সলিসিটরকে দিও না। যথাযথভাবে এই বিষয়টি মীমাংসা করো, তা না হলে কোর্টে তার বিশেষ ব্যবস্থা করো। শ্রীযুক্ত এন এর চক্রান্তের বিরুদ্ধে দেওয়ানি অথবা ফৌজদারি মামলা করো। প্রভুপাদ করন্দরকে এই সমস্ত বিষয়ে খুব বিচক্ষণ বলে বিবেচনা করতেন, তাই তিনি তাকে বোম্বাইয়ে পাঠাবেন বলে ঠিক করেছিলেন। তিনি শ্যামসুন্দরকেও পাঠাতে চেয়েছিলেন, কিন্তু জর্জ হ্যারিসন লন্ডন শহরের সন্নিকটে যে একটি বিরাট এসেট দান করেছিল, সেই জন্য শ্যামসুন্দরকে সেখানে যেতে হয়েছিল। শিল প্রভুপাদ শ্যামসুন্দরকে নির্দেশ দিয়েছিলেন লন্ডনের কাজ শেষ হওয়া মাত্রই সে যেন বোম্বাইয়ে যায়। শিল প্রভুপাদ লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন।
তিনি প্রতারিত হতে চান না। ভারতে ফেরার পথে তিনি আবার হনুলুলু কেন্দ্রে যান। তারপর 11ই অক্টোবর তিনি প্রথমবারের মতো ম্যানিলায় যান, যেখানে তার অল্প কয়েকজন শিষ্য তার জন্য মন্দিরে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল দুটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। ম্যানিলায় অবস্থানকালে শ্রীল প্রভুপাদ খুব সতর্কতার সাথে জহুর জমিটির বিষয়ে বিবেচনা করেছিলেন এবং নিঃসন্দেহে বুঝতে পেরেছিলেন যে জয় তার অবশ্যম্ভাবী। গিরিরাজকে একটি চিঠিতে তিনি তার বক্তব্য সম্বন্ধে জানান। ওকে ওকে ওকে, অনেক বড় একটা শিক্ষার বিষয়। দেখেন প্রভুপাদ কিরকম পরিস্থিতির মধ্যে ছিলেন। কি উজ্জ্বল উপরণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 1 নম্বর, জমির ক্রেতা রূপে সবকটি শর্ত আমরা পূরণ করেছি। 2 নম্বর হচ্ছে শ্রীযুক্ত এন আমাদের প্রতারণা করার উদ্দেশ্যে যা তিনি আগেও কয়েকবার করেছেন, স্বেচ্ছাকৃতভাবে দেরি করেছেন। 3 নম্বর, কিন্তু এবার তিনি আমাদের প্রতারণা করতে পারবেন না, কেননা জমিটি আমাদের দখলে এবং আমাদের রাধাকৃষ্ণ বিগ্রহ সেখানে প্রতিষ্ঠিত হয়েছেন। 4 নম্বর, তাই আমাদের এক্ষুনি কোর্টে গিয়ে তাকে কনভেন্স এক্সিকিউটিভ করতে বাধ্য করাতে হবে। 5, কোর্ট কেস যদিও দীর্ঘকাল ধরে চলে, তবুও সেখানে আমাদের কর্তব্য কর্ম বন্ধ থাকতে পারবে না। 6 নম্বর হচ্ছে কোর্টে না গিয়ে আমরা তার সাথে বোঝাপড়া করতে পারবো না। 7 নম্বর, তবে আমার মনে হয় পুরো 14 লাখ টাকা জোগাড় করে আমরা সেই মূর্খটির কাছ থেকে চিরকালের মতো বিদায় নিতে পারি। 8 নম্বর হচ্ছে, তবে কোর্টে না গিয়ে আমরা তা পারবো না, কেননা তাহলে আমরা চুক্তি ভঙ্গের দায়ে দায়ী হব। তাই কোনো রকম বোঝাপড়া করার আগে আমাদের আদালতে যেতে হবে। বৃন্দাবন, অক্টোবর 17, 1972। কার্তিক ব্রত পালন করার জন্য শ্রীল প্রভুপাদ বৃন্দাবনে এসেছিলেন। তিনি পরিকল্পনা করেছিলেন যে প্রতিদিন রাধা দামোদর মন্দিরের অঙ্গনে শ্রীল রূপ গোস্বামীর সমাধি মন্দিরে তার অনুদিত রূপ গোস্বামীর গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধুর অনুবাদে দ্য নেকটার অফ ডিভোশন থেকে পাঠ করবেন। পাশ্চাত্য ভ্রমণকালে তিনি তার শিষ্যদের আহ্বান করেছিলেন কার্তিক মাসে বৃন্দাবনে তাকে সঙ্গ দিতে, এবং ইতিমধ্যেই আমেরিকা, ইউরোপ, ভারত এবং পৃথিবীর অন্যান্য স্থান থেকে কয়েক ডজন ভক্ত এসে উপস্থিত হয়েছে। তার বৃন্দাবন প্রকল্প উন্নয়নের জন্য গভীরভাবে আগ্রহী ছিলেন। তাই সোজা বোম্বাইয়ে না গিয়ে তিনি এখানে এসেছেন এবং তার কয়েকজন নেতৃস্থানীয় শিষ্যকে বোম্বাইয়ের সমস্যাটির বোঝাপড়া করার জন্য বোম্বাইয়ে পাঠিয়েছিলেন। এখন বিভিন্ন রণাঙ্গনে যুক্ত সংগ্রামরত সেনাপতির মতো বোম্বাইতে তার সহকারীদের কাছ থেকে সংবাদের প্রতীক্ষা করছিলেন। রাধা দামোদর মন্দিরে তার ছোট্ট ঘর দুটিতে তিনি বাস করছিলেন, আর তার শিষ্যরা নিকটেই যমুনার কূলে ভরতপুরের মহারাজার প্রাসাদে বাস করছিল। তমাল কৃষ্ণ গোস্বামী, শ্যামসুন্দর এবং করন্ধর বোম্বাইয়ে এসে উপস্থিত হলো। গিরিরাজ তাদের জানায় যে অবস্থা খুব খারাপ। শ্রীযুক্ত এন যখন খবরের কাগজে বিজ্ঞপ্তিটি দেখেন যাতে সাধারণকে জানানো হয়েছে যে জমিটি কেনার ব্যাপারে ইসকন তার সাথে চুক্তিপত্র স্বাক্ষর করেছে, তিনি তখন অত্যন্ত ক্রুদ্ধ হন। অত্যন্ত বিনীতভাবে এবং হাত জোড় করে নতমস্তকে গিরিরাজ তার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু শ্রীযুক্ত এন তাতে শান্ত হননি। 6 মাসের মধ্যে ভক্তরা দলিলটি হস্তগত করতে পারেনি বলে অজুহাত দেখিয়ে তিনি সবকটি প্রতিজ্ঞা অস্বীকার করেছেন এবং চুক্তিপত্রটি বানচাল করে দিয়েছেন। তিনি দাবি করেছেন যে অগ্রিম 2 লক্ষ টাকা এখন তার, এবং ভক্তরা যেন এক্ষুনি তার জমি থেকে উঠে যায়। শ্রীযুক্ত এন হরে কৃষ্ণ ল্যান্ডের জল সরবরাহ বন্ধ করে দিয়েছিল। তার কয়েকদিন পর তাদের জমির সামনে একটি গুন্ডা ভক্তদের ভোজালি দিয়ে ভয় দেখিয়েছিল। শ্রীযুক্ত এন এর বন্ধু আমেরিকান ভক্তদের বিরুদ্ধে নানা অপবাদ দিয়ে একটি হ্যান্ডবিল ছাপিয়ে নিকটবর্তী ভিলে পার্লে ট্রেন স্টেশনে তা বিলি করেছিল।
যদিও কয়েকজন ভক্ত ইতিমধ্যেই সেখান থেকে চলে গেছে এবং অন্যরাও চলে যেতে চাইছিল, তবুও প্রায় জনা 30 ভক্ত তখনও বোম্বাইয়ে ছিল। করন্ধর বলেছিল যে প্রথমে তাদের একজন নতুন উকিল খুঁজতে হবে এবং সেই বোম্বাইয়ের সবচাইতে নামকরা সলিসিটর এর কাছ থেকে জমি সংক্রান্ত বিষয়ে এবং কনভেন্স সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ একজন উকিল ঠিক করেছিল। তারপর নেতৃস্থানীয় ভক্তরা এবং তাদের উকিল শ্রীযুক্ত এন এর অফিসে তার সঙ্গে সাক্ষাৎ করেছিল। শ্রীযুক্ত এন অত্যন্ত গোয়ারের মতো ব্যবহার করেন এবং তাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করতে অস্বীকার করেন এবং ইসকনের উকিল তাকে শাসিয়ে আসে। আদালতে মামলা অসম্ভবই বলে মনে হয়েছিল। তমাল কৃষ্ণ গোস্বামী, করন্ধর, ভবানন্দ, শ্যামসুন্দর একত্রে আলোচনা করেছিল এবং তারা যতই আলোচনা করছিল ততই তাদের কাছে জুহুর প্রকল্পটি অসম্ভব বলে মনে হয়েছিল। শ্রীযুক্ত এন এর চক্রান্ত ছাড়াও সেই জমিতে বাস করাটা ছিল অসম্ভব। ভক্তদের এবং শ্রী বিগ্রহদের থাকার ব্যবস্থা ছিল খুবই খারাপ। ছাদ দিয়ে জল পড়তো আর সিমেন্টের মেঝে ভেঙে পড়ছিল। সেই জায়গাটি ছিল ইঁদুর, মাছি, আরশোলা, নেড়ি কুকুর এবং মশায় ভর্তি। মাঝে মাঝে বিষাক্ত সাপও দেখা যেত। ভক্তরা প্রায় রোগাক্রান্ত হচ্ছিল, বিশেষ করে ম্যালেরিয়া এবং হেপাটাইটিসে। তাই যদিও ইসকনের উকিল আদালতে গিয়ে মামলা করার জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু ভক্তরা ইতস্তত করছিল। শ্রীযুক্ত এন বলেছিলেন যে ভক্তরা হচ্ছে আসামি, তিনি নন, কারণ তারা চ্যারিটি কমিশনার এর কাছ থেকে অনুমতি পায়নি। তারা বেআইনিভাবে তার জমি দখল করেছে। তিনি বলেছিলেন যে ক্ষতিপূরণ দাবি করে তিনি মামলা করবেন। এমনকি মনে হয়েছিল তিনি কোন রকম হিংসাত্মক কার্য করতে পারেন। এই সমস্ত দিক বিবেচনা করে যে সমস্ত নেতাদের শিল প্রভুপাদ জুহুর সমস্যার সমাধানের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, তারা স্থির করে যে ইসকনের এই জমি থেকে উঠে যাওয়া উচিত। যৌথভাবে শিল প্রভুপাদকে একটি চিঠি লিখে তারা শ্যামসুন্দরের হাতে সেটি বৃন্দাবনে পাঠায়। রাধা দামোদর মন্দিরে তার ঘরে বসে শিল প্রভুপাদ সেই চিঠিটি পড়েন। ঘটনাস্থল থেকে কয়েক শত মাইল দূরে থাকা সত্ত্বেও সেই ঘটনাটি বৃন্দাবনে তার হৃদয়ে আঘাত করেছিল। তিনি শ্রীযুক্ত এন এর স্বাক্ষরিত চুক্তিপত্রটির প্রতিলিপি বের করেন। তারপর তিনি তার সচিবকে ডেকে বোম্বাইয়ে তার নেতাদের কাছে একটি চিঠি ডিকটেট করতে শুরু করেন। একজন উকিলের মতো সব কয়েকটি প্রশ্নের ন্যায়সঙ্গত উত্তর দিয়ে তিনি চিঠিটি শুরু করেন। তার শিষ্যরা সেই জমিটি থেকে উঠে যাওয়ার একটি কারণ স্বরূপ তাকে জানিয়েছিল যে চ্যারিটি কমিশনার তাদের অনুমতি দিতে অস্বীকার করে। ছিল প্রভুপাদ যুক্তি দেখিয়েছিলেন, তা যদি হয় তাহলে তাদের সেই টাকাটা ফেরত পাওয়ার চেষ্টা করতে হবে এবং তারপর সেই জমিটি ছেড়ে দিতে হবে। কিন্তু চ্যারিটি কমিশনারের অনুমতি পেতে দেরি হচ্ছিল, কিন্তু আমরা অস্বীকৃত হয়নি। সেটি একটি নিতান্ত নগণ্য বিষয়। 6 মাসের মধ্যে চ্যারিটি কমিশনারের অনুমতি জোগাড় করার শর্তের কথা বলেছে। প্রভুপাদ দেখান যে চুক্তিপত্রে সেই রকম কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই। সেই জমিটি ছেড়ে দেওয়ার আর একটি কারণ প্রভুপাদের শিষ্যরা যে দেখিয়েছিলেন তা হচ্ছে শ্রীযুক্ত এন জানিয়েছেন যে তারা জমি বিক্রি চুক্তি অনুসারে 6 মাসের মধ্যে কনভেন্স আদায় করতে পারেনি। সেই প্রকরণ অনুসারে ছিল প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, 6 মাসের মধ্যে শর্ত নাকচ করার অধিকার আমাদের বিক্রেতার নয়। তবে আসল কথা হচ্ছে শ্রীযুক্ত এন 6 মাসের মধ্যে চেক মারফত 1 লক্ষ টাকা গ্রহণ করেছেন এবং তাই বিক্রয়ের শর্ত পূর্ণ হয়েছে। আমরা মনে করি যে ওকে ওকে তিনি ওকে হরে কৃষ্ণ। আনন্দিনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমরা মনে করি যে তিনি কনভেন্স পূরণ করেছেন এবং আমরা তা নাকচ করতে চাই না। পক্ষান্তরে আমরা এখনই জমিটি কিনতে চাই, ব্যাস। ছলচাতুরি করে তিনি সেটি এড়াবার চেষ্টা করছেন এবং তিনি তোমাদের উপর আধিপত্য করছেন এবং তোমরা তাকে ভয় পাচ্ছ। আর তোমাদের প্রতারণা করে তিনি তোমাদের বোঝাবার চেষ্টা করছেন যে আইনের দিক দিয়ে তার অবস্থাটি অনেক ভালো, যাতে তোমরা তাকে আরো কিছু টাকা দাও।
কিন্তু এটি হচ্ছে প্রতারণা। আমরা তাকে আরেকটি পয়সাও দেব না, তাকে আরেকটি পয়সাও দিও না। প্রথমে তার বিরুদ্ধে মামলা দায়ের করো। সুতরাং কেন তোমরা বিফল মনোরথ হচ্ছ? আইনের দিক দিয়ে আমাদের অবস্থাটি খুব বলবান। শ্রীযুক্ত এন যদি হিংসার আশ্রয় নেন, তাও জমিটি ছেড়ে দেওয়ার উপযুক্ত কারণ নয়। ভক্তরা ন্যায়সঙ্গত ভাবে সেই জমিটিতে বাস করছিল এবং তারা পুলিশের আশ্রয় গ্রহণ করতে পারে। তাই আমি বলি যে তোমরা এই সমস্ত বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে পারছো না, কারণ তোমরা হচ্ছ নিরীহ। এখন তোমাদের যা ইচ্ছা হয় তা করতে পারো। এখনই মামলা দায়ের করতে হবে, যা তোমরা করছো না। কারণ তিনি তোমাদের ধাপ্পা দিচ্ছেন, তিনি বড় বড় কথা বলছেন আর তোমাদের ভয় দেখাচ্ছেন, এবং তোমরা মূর্খের মতো তাকে বিশ্বাস করছো আর তার কথা মতো কাজ করছো। সেটি আমি করব না। সবশেষে শ্রীল প্রভুপাদও উপদেশ দিয়েছিলেন, ভক্তরা যেন ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলে, আমরা শ্রীযুক্ত এন কে টাকা দিয়েছি, আর এখন তিনি আমাদের ভয় দেখাচ্ছেন যে বলপূর্বক তিনি আমাদের জমি থেকে উচ্ছেদ করে দেবেন। তারা যেন ভীত না হয়। শ্রীল প্রভুপাদও রমন রেতির জমিতে মন্দির তৈরির কাজ শুরু করতে অত্যন্ত আগ্রহী ছিলেন এবং মুম্বাইয়ের সংবাদ তাকে বিচলিত করেনি। প্রতিদিন তিনি ভক্তদের রাধা দামোদর মন্দির থেকে সংকীর্তন করতে করতে রমন রেতির জমিতে পাঠাতেন। মাঝে মাঝে তিনি নিজেও জমিটি দেখতে যেতেন, কিন্তু সেখানে কয়েকটি কুঁড়ে ঘর, একটি তারের বেড়া আর মজবুত করে রাখা বাড়ি তৈরির কিছু মাল মশলা ছাড়া আর কিছুই ছিল না। সুবল নামে যে শিষ্যটি সেখানকার কাজের তদারক করছিল, সে ছিল অত্যন্ত ঢিলে এবং অনুৎসাহী। তাই শ্রীল প্রভুপাদ ও তমাল কৃষ্ণ গোস্বামীকে বোম্বাই থেকে সেখানে এসে দায়িত্ব নেওয়ার জন্য খবর পাঠিয়েছিলেন। একদিন খুব ভোরে সুবল রমন রেতির মন্দিরের ছাদের উপর শ্রীল প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করেছিল। সে বলেছিল, শ্রীল প্রভুপাদ, আমার খুব অসুবিধে হচ্ছে, আমি পড়বার সময় পাচ্ছি না, আমি ঠিকমতো জব করতে পারছি না, আমি কৃষ্ণ সম্বন্ধে চিন্তা করতে পারছি না। সব সময় আমার মাথায় ঘুরছে কিভাবে এই ঠিকাদারেরা আমাদের প্রতারণা করছে, অথবা আমাকে চিন্তা করতে হচ্ছে মাল মশলা খরিদ করতে হবে, অথবা মজুরদের টাকা দেওয়ার জন্য চেক সই করতে হবে। এই সমস্ত চিন্তা আমাকে অত্যন্ত বিচলিত করছে। এই সমস্ত চিন্তা আমাকে কৃষ্ণ সম্বন্ধে চিন্তা করতে দিচ্ছে না। শ্রীল প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, তুমি কি মনে করো কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন কেবল শ্রীকৃষ্ণের ধ্যান করেছিলেন? তুমি কি মনে করো অর্জুন যোগাসনে বসে ধ্যানস্থ হয়েছিলেন আর রণাঙ্গনে শ্রীকৃষ্ণ সমস্ত কাজ করেছিলেন? না, তিনি যুদ্ধ করেছিলেন। তিনি শ্রীকৃষ্ণের জন্য হত্যা করেছিলেন। শ্রীকৃষ্ণের জন্য যে সমস্ত সৈন্যদের হত্যা করতে হবে তাদের কথা চিন্তা করছিলেন। চেক বইয়ের কথা চিন্তা করা, লোকজনদের কথা চিন্তা করা, ঠিকাদারদের কথা চিন্তা করা অর্জুনের চিন্তারই মতো। এটি হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা। সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে হবে না। অর্জুন শ্রীকৃষ্ণের সামনে বসে তার রূপে ধ্যান করছিলেন না, তিনি শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত ছিলেন। তেমনি সেই শ্রীকৃষ্ণ সেবাতেই তোমাকে যুক্ত হতে হবে। শ্রীকৃষ্ণের সেবায় যখন জীবন পূর্ণ হয়, তখন জীবন সার্থক হয়। শিষ্যদের দৈহিক এবং মানসিক প্রবৃত্তি অনুসারে প্রভুপাদ তার শিষ্যদের বিশেষ বিশেষ সেবায় নিযুক্ত করেছিলেন। তবে সকলকেই শ্রীকৃষ্ণের জন্য কিছু না কিছু সেবা করতে হতো। শ্রীল প্রভুপাদও যখন বৃন্দাবনে মন্দির তৈরি করার বাসনা করেছেন, তখন যেই তাকে সেই কাজে সাহায্য করবে, তার ক্ষমতা থাকুক বা না থাকুক, সেটা তাদের প্রবৃত্তি হোক বা না হোক, যেই তাকে সাহায্য করবে সে তার এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রীতিভাজন হবে। ইসকনের প্রকল্পগুলি সার্থক করার জন্য সমস্ত পৃথিবী জুড়ে ভক্তরা কঠোর পরিশ্রম করছিল। তাদের আয় ছিল শ্রীল প্রভুপাদের বই বিক্রি থেকে এবং কিয়দংশ স্পিরিচুয়াল স্কাই নামক সুগন্ধি দ্রব্যের ব্যবসা থেকে। তখনও বৃন্দাবন প্রকল্পের স্থাপত্য পরিকল্পনা শ্রীল প্রভুপাদের ছিল না, তবে তিনি নিশ্চিত ছিলেন যে মাল মশলা কেনার জন্য এবং মজুরদের দেওয়ার জন্য যথেষ্ট টাকা তিনি বুক ফান্ড থেকে এবং ভক্তদের কাছ থেকে জোগাড় করতে পারবেন। একদিন জমিতে গিয়ে এক ভক্তকে তিনি কিছু সিমেন্ট মেশাতে বলেন এবং নিজের হাতে তিনি ভিত্তি স্থাপন করেন। হায়দ্রাবাদ, নভেম্বর 11, 1972। মণ্ডপ অনুষ্ঠানে শ্রীল প্রভুপাদ হায়দ্রাবাদে এসেছিলেন। তার ভাষণে বিপুল জনসমাগম হতো এবং তিনি যেখানেই যেতেন, এমনকি গাড়ি থেকে নামার সময় অথবা গাড়িতে উঠবার সময় তার চরণ কমল স্পর্শ করার জন্য অগণিত মানুষ ভিড় করত। হায়দ্রাবাদে তখন বৃষ্টির অভাবে প্রচন্ড খরা হয়েছিল, কিন্তু প্রভুপাদের আগমনের কয়েকদিন পরে সেখানে বৃষ্টি হয়। একটি খবরের কাগজে ঘোষণা করা হয়েছিল যে শ্রীল প্রভুপাদ এবং তার শিষ্যদের ঐকান্তিক হরিনাম সংকীর্তনের ফলে
করা সমাপ্ত হয়। প্রভুপাদ তা স্বীকারও করেছিলেন। তিনি শ্রীযুক্ত এন এর সাথেও সাক্ষাৎ করেন। তিনি বোম্বাই থেকে হায়দ্রাবাদে এসেছিলেন। শ্রীযুক্ত এন এর সাথে শ্যামসুন্দরের বেশ ভালো সম্পর্ক ছিল, কারণ শ্রীযুক্ত এন শ্যামসুন্দরের 3 বছরের মেয়ে সরস্বতীর প্রতি খুব অনুরক্ত ছিলেন। তাই সে শ্রীযুক্ত এন এর কাছে গিয়ে তাকে শ্রীল প্রভুপাদের সাথে কথা বলতে রাজি করায়। শ্রীযুক্ত এন সম্মত হয়েছিলেন। তবে শ্রীল প্রভুপাদও তাকে অলৌকিক শক্তির প্রভাবে তাকে প্রভাবিত করতে পারেন আশঙ্কা করে তিনি তার গুরুকে সঙ্গে নিয়ে এসেছিলেন। তিনি মনে করেছিলেন যে তার গুরু শ্রীল প্রভুপাদের আধ্যাত্মিক শক্তি প্রতিহত করতে পারবেন। শ্রীযুক্ত এন তার গুরু এবং শ্যামসুন্দর শ্রীযুক্ত পানিলাল তিথির বাড়িতে আসেন। সেখানে শ্রীল প্রভুপাদও তার সাথে সাক্ষাৎ করেন এবং প্রসাদ গ্রহণকালে তাদের সাথে কথাবার্তা বলেন। তাদের তারপর একসময় তিনি যখন হাই তোলেন, তখন শ্রীযুক্ত এন এর গুরু বলেন, ও স্বামীজি, আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত। আমরা এখন আর আপনাকে বিরক্ত করব না। আপনি এখন বিশ্রাম করুন, আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, ঠিক আছে, প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, আমি খুব ক্লান্ত। তখন শ্রীযুক্ত এন এবং তার গুরু পাশের একটি ঘরে যান। কয়েক মিনিট পর তমালকৃষ্ণ গোস্বামীকে শ্রী প্রভুপাদ তার ঘরে ডাকেন। কেউ যখন তোমাকে প্রশ্ন করে তুমি ক্লান্ত কিনা, তখন বুঝতে হবে সেই ক্লান্ত। তুমি যদি পাশের ঘরে যাও, তবে তুমি দেখতে পাবে যে তারা ঘুমাচ্ছে। তিনি বলেন খুব সাবধানে শ্রীযুক্ত এনকে তার কাছে নিয়ে আসতে এবং খুব সতর্ক থাকতে, যাতে তার গুরুর ঘুম না ভাঙে। পা টিপে টিপে সেই ঘরে গিয়ে তমালকৃষ্ণ দেখে যে শ্রীযুক্ত এন এবং তার গুরু দুজনেই ঘুমাচ্ছে। সে শ্রীযুক্ত এন এর কাছে গিয়ে আস্তে তার হাত স্পর্শ করে ঘুম থেকে তুলে অত্যন্ত মৃদু স্বরে তাকে বলে, শ্রীল প্রভুপাদ আপনার সাথে কথা বলতে চান, তাড়াতাড়ি আসুন। শ্রীযুক্ত এন তার গুরুর কথা সম্পূর্ণ ভুলে গিয়ে শ্রীল প্রভুপাদের ঘরে আসেন। 2 ঘন্টা ধরে শ্রীল প্রভুপাদ তার সাথে কথা বলেন এবং আলোচনার পর তার একটি নতুন বিক্রি সত্ত্ব তৈরি করেন। তমালকৃষ্ণ এবং শ্যামসুন্দর অন্য একটি ঘরে বসে কাগজপত্রগুলি ড্রাফট করে এবং টাইপ করে। আর শ্রীল প্রভুপাদ এবং শ্রীযুক্ত এন আইন সংক্রান্ত ব্যাপারগুলিতে চূড়ান্ত সিদ্ধান্ত করেন। তার গুরু যখন গভীর নিদ্রায় মগ্ন, তখন শ্রীযুক্ত এন চুক্তিপত্র স্বাক্ষর করেন। সেদিন তমালকৃষ্ণ শ্রীল প্রভুপাদকে বলে, এই সমস্ত ব্যাপারে আমি এত বিচলিত বোধ করছি যে আমি ঠিকমতো নাম জপ করতে পারছি না। শ্রীল প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, সেটি স্বাভাবিক, মাঝে মাঝে আমিও খুব বিচলিত বোধ করি, কিন্তু আমি অনুভব করতে পারছি তা সত্ত্বেও আমার পরমার্থিক প্রগতি হচ্ছে। তমালকৃষ্ণ বলেছিল। প্রভুপাদ মাথা নাড়েন, আমি ভাবতাম কিভাবে জটিল অবস্থাগুলি এড়ানো যায়। তমালকৃষ্ণ বলেছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে সেগুলি এড়িয়ে যাওয়া উচিত নয়। হ্যাঁ, শ্রীল প্রভুপাদও বলেছিলেন, আমাদের সেগুলিকে স্বাগত জানানো উচিত। সেগুলি আমাদের উন্নতি সাধনে জোর দেয়। শ্যামসুন্দর এবং তমালকৃষ্ণ গোস্বামী সেদিন বিকালে শ্রীযুক্ত এন এর সঙ্গে মুম্বাইয়ে ফিরে গিয়েছিলেন। নতুন শর্ত অনুসারে ইসকন শ্রীযুক্ত এন কে সরকারি ট্যাক্স দেওয়ার জন্য 5 লাখ টাকা দেবে এবং পরিবর্তে শ্রীযুক্ত এন দলিল হস্তান্তর করবেন। কিন্তু একটি নতুন সময়সীমা নির্ধারিত হয়েছিল, 3 সপ্তাহ, এবং ভক্তদের খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। ব্যবস্থাটি পূর্ণ করবার জন্য শ্রীল প্রভুপাদ শীঘ্রই বোম্বাই আসবেন। বোম্বাই 25শে ওকে ওকে হরে কৃষ্ণ প্রভু। জিনিস দেখুন, প্রভুপাদ বিন্দু মাত্র সাথ দেন। সব থেকে বড় বিষয় হচ্ছে এটা, ভক্তরা সবাই বলছে ছেড়ে দিন, কিন্তু প্রভুপাদ তার জায়গায় অনড়, না ছাড়া যাবে না, যেভাবে হোক ওই জমি আমার চাই। আর প্রভুপাদ অনড় ছিলেন বলে পরবর্তী জমিটা পাওয়া গেল, তাই না? তো প্রভুপাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কত জায়গার টেনশন মাথায় নিয়ে প্রভুপাদ সবকিছু করছেন, ভাবুন তাহলে। প্রভুপাদের যে ভগবানের প্রতি কিরকম বিশ্বাস ছিল, মুম্বাইতে ছুটছে, হায়দ্রাবাদ ছুটছে, বৃন্দাবন ছুটছে, আবার বিদেশে ছুটছে, কোনো দিকের জন্য প্রভুপাদ কিন্তু বিচলিত হচ্ছে না। যেখানে যাচ্ছে সেখানে পরিস্থিতি উনি সামলে নিচ্ছেন। আর আমরা একটুখানি ঘর সামলাতেই সব পাগল হয়ে যাচ্ছে। আর প্রভুপাদ এত বড় বড় সংসার কি করে সামলাইছে বুঝুন। শিষ্যরা বলছে, না না আমরা ছেড়ে চলে, আমাদের মাথায় কাজ করছে না। প্রভুপাদ কি শিক্ষা দিলেন? আরে অর্জুন কি ওখানে বসে বসে কৃষ্ণ নাম জপ করছিল নাকি? কত সুন্দর পয়েন্ট দেখুন, এটাই আমাদের জীবনে কাজে লাগাতে হবে। যা কিছু করছে আমরা কৃষ্ণের জন্য করছি, ঝগড়া করছি কৃষ্ণের জন্য, যা কিছু করছি কৃষ্ণের জন্য, আমার জন্য তো নাই। এই জন্য প্রভুপাদ এটা আমাদেরকে শিখালেন যে কিভাবে ভগবানের সেবার মধ্যে সবকিছু ব্যবহার করতে হয়।
ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। অনেক কিছু শিক্ষণীয় বিষয় আজকে এখানে ছিল। বৈশ্য প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব আনন্দ বৈশ্য বৃন্দা কি যায় নিতাই গৌর প্রেমানন্দে।